ভবিষ্যতে নির্বাচনের নামে এক ব্যক্তি পরিবার বা গোষ্ঠীর হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার সময় বলেছেন তারেক রহমান। নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ সৃষ্টি করবে না বিএনপি বলেছেন নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভবিষ্যতে যাতে নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠের একাধিপত্য দুঃশাসন মানুষের ওপর চেপে না বসে, এক ব্যক্তি পরিবার বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য জবাবদিহিতামূলক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় রাষ্ট্রের সাংবিধানিক সংস্কার করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আকাঙ্ক্ষিত সংস্কারের রূপরেখা কিভাবে চূড়ান্ত হবে তা বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এজন্য ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে ছাত্র নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে ৬টি কমিশন গঠন করা হবে। আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করে এসব কমিশনই ৩ মাসের মধ্যে রিপোর্ট দিবে। এই রিপোর্টের ভিত্তিতে ছাত্র নাগরিক সমাজ, রাজনৈতিক দল প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক পরামর্শ সভায় ৩ থেকে ৭ দিনের মধ্যে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা কিভাবে ঠিক করা হবে তা তুলে ধরেন। ভবিষ্যতে নির্বাচনের নামে যেন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক ও সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই ৬ কমিশনের কর্মপ্রক্রিয়া এবং কমিশনের রিপোর্টের পর কিভাবে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হবে তা পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেখ হাসিনার সরকারের বড় বড় প্রকল্পের অসৎ উদ্দেশ্যের সমালোচনাও ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যে। এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও দিক নির্দেশনা দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর্থিক খাতের শৃঙ্খলা আনা সহ পুলিশ, ধ্বংসপ্রাপ্ত জনপ্রশাসন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমানো, জ্বালানি খাতের জবাবদিহিতা আনা, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা সহ আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পাশে দাঁড়াতে গত ১ মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জনগণের জন্য কাজ করবে এমন সরকার প্রয়োজন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে জনসভা হয়। বিগত ১৭ বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে, যে কারণে, যে জন্য, যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণের, যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন, এমন বহু সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। এই যে আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা, যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে। এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র বা রাজনীতির ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা। জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়। ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসন আমলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে ১৪ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ই সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে স্মরণ সভা ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে সব ষড়যন্ত্র। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বিএনপি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বৈঠকের পর এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে,
কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার, যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থ হবে, এবং আমরা সেখানে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। এবং বিষয়গুলো আজকে বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে। আলোচনার মধ্য দিয়ে যে কোনো সংকট সমাধান সম্ভব বলে জানান বিএনপি নেতারা। রোহিঙ্গার ব্যাপারে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চেয়ারপারসনের কাজ। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন সহ 90 জনের বিরুদ্ধে নড়াইলে নাশকতার মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গতকাল রাতে সদর থানায় মামলাটি করেন বিএনপির নেতা শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি জানান, নাশকতার মামলায় মাশরাফি ও তার বাবা ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 90 জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনকে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করেছেন স্বজনরা। দুজনের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাজ্জাতুল ইসলাম বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক 2টি অভিযোগ দায়ের করেন। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণের জন্ম দিয়েছে পুলিশ। অধিকার আদায়ের লড়াইয়ে থাকা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কদিন আগে। ছাত্র জনতার মুক্তির আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। নিহতদের মধ্যে 10ম শ্রেণী ও অনার্সের 2 শিক্ষার্থীর পরিচয় শনাক্ত হওয়ায় বুধবার পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে 1 থেকে 7 নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্র জনতাদের হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে অপরাধ নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা 5/8/2024 তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার সহ আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। গণঅভ্যুত্থানের প্রেরণায় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নাটোরে আয়োজকদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনাও ঘটেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কষ্টে অর্জিত স্বাধীনতাকে সবার ঐকমত্যের ভিত্তিতে রক্ষা করার আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও বক্তব্য রাখেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতা অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সভায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এজন্য গুম খুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন তিনি। দুপুরে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রশাসনের এখনও দুর্নীতিবাজেরা রয়ে গেছে, তাদের হাতে প্রচুর টাকা, তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। রিজভী আরও বলেন, দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে। বাংলাদেশে মানুষের যে নির্বাচন, ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচন্ড ভীতির সৃষ্টি করেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো, না হলে তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে যেতে। তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে, তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসলে শাস্তি দেওয়া হোক। বিডিআর হত্যা নেপথ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী। বিডিআর বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ হাইকোর্টে সাংবাদিকদের কাছে বলেন, ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। মামলা পরিচালনা করতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হবার কথাও জানান আইনজীবী সুলতান মাহমুদ। বলেন, বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে তিনি জানতে পারেন 25 ফেব্রুয়ারিতে ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ এই আইনজীবীর। সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয়, এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদেরকে বাঁচাইতে পারতেন। আমি বিডিআর সৈনিকদের মুখে যেটি শুনছি সেটা হচ্ছে 2008 সাল থেকে এটা পরিকল্পনা ছিল, এটা ঘটানোর জন্য বহুবার চেষ্টা করছে, বিদ্রোহ ঘটানোর জন্য। 2009-এর গেডি তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো। গেডি তৌহিদের বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, এমপি তাপস সাহেবের সাথে এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল। তারা বলছে যে স্যার এখানে 7-8 জন বহিরাগত ছিল, তাদের আমরা চিনি না, কিন্তু তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। তো আমি মামলার সূত্রে তাদের সাথে জন্মিচ্ছি, তারা যখন আমাকে জানাইছে। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের উস্কে দিয়ে বাজার দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি জানান, শনিবার থেকে সব ফ্যাক্টরিতে নিরবচ্ছিন্ন কাজ শুরু হবে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। ভবিষ্যতে নির্বাচনের নামে এক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার সময় বলেছেন তারেক রহমান। নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ সৃষ্টি করবে না বিএনপি, বলেছেন নেতারা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।